হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এক্সামে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্ট রয়েছে অর্থাৎ পরিবেশবিদ্যা, ওই সাবজেক্টেরই তোমাদের যে সেকেন্ড ইউনিট রয়েছে ওই সেকেন্ড ইউনিট থেকে 50খানা কোশ্চেন আজকে আলোচনা করব। শুধু 50খানা কোশ্চেন না, এই কোশ্চেন রিলেটেড অনেক এক্সট্রা ইনফরমেশন আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই যে চ্যাপ্টারটা থেকে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে, সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার এই ছোট চ্যানেলে আমি তোমাদের জন্য চেষ্টা করি ভিডিওগুলো যাতে তোমাদের জন্য হেল্পফুল হয়, তোমাদেরকে অল্প হলেও সাহায্য করতে পারি, সেই জন্য এই ভিডিওগুলো বানানো। ভিডিওগুলো যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাসে তোমাদেরকে কিন্তু আমি সেকেন্ড ইউনিটের যে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন রেখেছি এবং প্রত্যেকটা টপিক থেকে যত ধরনের এক্সট্রা ইনফরমেশন রয়েছে সব তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবো, সেই জন্য পুরো ভিডিওটাই দেখো। আরও একবার বলছি, তো দেখো তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে দেখো, নৈতিক সমতা রক্ষা, দুর্নীতিহীন সমাজ গঠন এগুলো কোন প্রকারের উন্নয়নের অংশ। দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে উন্নয়ন কি। উন্নয়ন বা ডেভেলপমেন্ট কাকে বলা হয়? যখন মানুষের জীবনযাত্রা সঠিক মান উন্নয়ন করার জন্য সামাজিক সাংস্কৃতিক আর্থিক বৃদ্ধি ঘটানো হয় তখনই তাকে বলা হয় উন্নয়ন বা ডেভেলপমেন্ট। তো সেই উন্নয়ন বা ডেভেলপমেন্ট সাধারণত 4 ধরনের হয়। কি কি এখানে দেখো একটা দেওয়া রয়েছে, সামাজিক, আর যেগুলো হয় পরিবেশগত। এই উন্নয়ন থেকে তোমাদের এগুলো সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। দেখো উন্নয়ন তাহলে 4 ধরনের হয়, একটা পরিবেশগত হয়, আরেকটা সামাজিক হয়, আরেকটা আর্থিক উন্নয়ন হয়, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের মানবিক উন্নয়ন। এই এতগুলো 4 ধরনের উন্নয়ন রয়েছে। এবার তোমাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে যে কোন উন্নয়নটা কোন কাজের অংশ, মানে কোন কাজগুলো কোন উন্নয়নের অংশ। যেমন নৈতিক সমতা রক্ষা, দুর্নীতিহীন সমাজ গঠন করা এগুলো সামাজিক উন্নয়নের অংশ। আবার পরিবেশের মধ্যে বিশ্ব উষ্ণায়ন হ্রাস, জীববৈচিত্র্য রক্ষা করা, জলাভূমি বনাঞ্চল রক্ষা করা এইগুলো কিসের মধ্যে চলে আসবে? পরিবেশগত উন্নয়নের মধ্যে। আর্থিক উন্নয়ন কিসের মধ্যে আসবে? বেকারত্বের হ্রাস, দারিদ্র্য দূরীকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, দেশের জিডিপি বৃদ্ধি, এগুলো সমস্ত আসবে আর্থিক উন্নয়নের মধ্যে। মানবিক উন্নয়নের মধ্যে লিঙ্গ বৈষম্য হ্রাস, মানবাধিকার রক্ষা, শিশু নারীর অধিকার রক্ষা, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য নিরাপত্তা, এইগুলো আসবে তোমাদের মানবিক উন্নয়নের জন্য। উন্নয়ন থেকে তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো আসবে যে কোনটা কোন ধরনের উন্নয়নের মধ্যে পড়ে, উন্নয়ন কয় প্রকার, কি কি। তো এইগুলো ছিল তোমাদের মোটামুটি উন্নয়ন সম্পর্কে ধারণা। তাহলে এখানে নৈতিক সমতা আর দুর্নীতিহীন সমাজ বলেছে, এটা তাহলে সামাজিক উন্নয়নের মধ্যে পড়ছে। এর পরের কোশ্চেন রয়েছে দেখো, 2011 এর পরিসংখ্যান অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত? 2011 এর পরিসংখ্যান অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.0%, 04%। তার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার রয়েছে 82.14%, মহিলাদের সাক্ষরতার হার রয়েছে 65.46%। তো এগুলো তোমাদের পরীক্ষায় আসে। দেখো আমাদের যখন দেশ স্বাধীনতা লাভ করে অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে, তখন আমাদের দেশে সাক্ষরতার হার ছিল মাত্র 12% স্বাধীনতার সময়। এখন সেটা বেড়ে হয়েছে 74.04%। এর মধ্যে পুরুষদের হারটা ভালো করে দেখে রাখবে, মহিলাদের এগুলো পরীক্ষা অনেক সময় ভেঙে ভেঙে দেয়। বর্তমানে সবচেয়ে বেশি সাক্ষরতা এর পরের কোশ্চেনে রয়েছে, আমি সেই কোশ্চেনটা আলোচনা করি তারপরে বলছি। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে যে 2011 এর পরিসংখ্যান অনুযায়ী ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি। ভারতে যে এতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে 2011 পরিসংখ্যান অনুযায়ী কেরলের সাক্ষরতার হার সব থেকে বেশি। কেরলে 93.91% মানুষ হচ্ছে মানে সাক্ষরতার হার তাদের সব থেকে বেশি। এরপরে রয়েছে যেটা হচ্ছে গিয়ে বিহারে কিন্তু সব থেকে সাক্ষরতার হার কম ছিল। এটা হচ্ছে গিয়ে 2011 পরিসংখ্যান অনুযায়ী। তো বিহারে সাক্ষরতার হার কত ছিল? 63.87%। তো এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে অনেক সময়। দেখো তোমাদের ইভিএস যেহেতু বিশাল ভাস্ট জিনিস, আর ইভিএস এর যে চ্যাপ্টারটাও রয়েছে সেকেন্ড ইউনিটের যে চ্যাপ্টার, অনেক চ্যাপ্টার রয়েছে, অনেক কিছু রয়েছে, তার মধ্যে থেকেও যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে যাওয়ার চেষ্টা করছি। দেখো এই যে গত দশক রয়েছে অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে গত দশকে তোমাদের দেখা গেছে মানে 2001 থেকে 2000, আমরা যদি 2001 থেকে ধরি 2011 পর্যন্ত, এই সময়ে সাক্ষরতার হার বেড়েছে ভারতে প্রায় 92% মতো। এগুলো তোমাদের পরীক্ষায় আসে যে গত দশক বা 2001 থেকে 2011-র মধ্যে ভারতের সাক্ষরতার হার কত বেড়েছে, কোন রাজ্য সব থেকে কম সাক্ষরতার হার ছিল, কোন রাজ্যে 2011 পরিসংখ্যান অনুযায়ী কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল, ভারতের টোটাল সাক্ষরতার হার কত, তার মধ্যে পুরুষদের কত, মহিলাদের কত, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দেখা যায়। তো এর পরে রয়েছে দেখো, সংবিধানের কত নম্বর ধারায় আরটি অ্যাক্ট 2009, এটা এই আরটি অ্যাক্টটা এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে
রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, রাইট অফ চিলড্রেন অর্থাৎ শিশুদের অধিকার টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটাকে RTE অ্যাক্ট বলা হয়। এটা 2009 এই অ্যাক্টটা চালু হয়েছিল। এই সংবিধানের কত নম্বর ধারায় এই অ্যাক্টটা রয়েছে? এটা হচ্ছে কি সংবিধানের 21A নম্বর ধারাতে রয়েছে। এই যে একটাতে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষে যত 6 থেকে 14 বছরের শিশু রয়েছে তাদের সকল বালক বালিকা নির্বিশেষে সবাইকে শিক্ষা অর্জন, মানে সবাইকে শিক্ষা দেওয়ার, সবাই শিক্ষা অর্জনের অধিকার থাকবে। এটাই হচ্ছে কি এদের, সবাই শিক্ষা অর্জন করতে পারে, কাউকে জোর করে কিন্তু শিক্ষা থেকে দূরে সরানো যাবে না। এটা হচ্ছে কি RT অ্যাক্টে বলা হয়েছে 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক যে শিক্ষা বা অবনতিমূলক শিক্ষা, সেটা 21 নম্বর ধারাতে বলা হয়েছে, সংবিধানের 21A নম্বর ধারাতে। আর এটাকে বলা হয় RT অ্যাক্ট। অনেক সময় দেয় RT অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয়েছিল, এখানেই দেওয়া রয়েছে দেখো 2009 সালে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আরও এখানে তোমরা কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে জেনে রাখো যে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু প্রাথমিক স্তরে অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যখন পড়া হয়, সেই প্রাথমিক স্তরে শিশুদেরকে মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে। যে যে শিশুদের যে রাজ্যে যে মাতৃভাষা, যেমন বাংলার বেঙ্গলি মাতৃভাষা, যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষাই তাকে প্রাথমিক স্তরে শিক্ষাদান করতে হবে। তো এইটা রয়েছে তোমাদের 350 নম্বর ধারাতে। 350 নম্বর ধারাতে রয়েছে যে প্রত্যেকটা রাজ্যের প্রাথমিক স্তরে শিশুদেরকে মাতৃভাষায় শিক্ষা প্রদান করতে হবে। আর শিশু শিক্ষা অবনৈতিক ও বাধ্যতামূলক হবে, এটাও রয়েছে 45 নম্বর ধারাতে। তাহলে 45 নম্বর ধারাতে রয়েছে যে শিশু শিক্ষা বাধ্যতামূলক আর অবনৈতিক হবে। 350 নম্বর ধারাতে রয়েছে যে তোমাদের প্রত্যেকটা রাজ্যে শিশুদেরকে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে। মাতৃভাষায় শিক্ষাদান, এটা রয়েছে তোমাদের 350 নম্বর ধারাতে। এইগুলো কিন্তু এই RT অ্যাক্টের সঙ্গে যুক্ত ছোট ছোট পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো শিক্ষার প্রসার সম্পর্কে গভর্নমেন্ট দ্বারা যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোই আমাদের সংবিধানের বিভিন্ন ধারাতে রয়েছে, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো পরীক্ষাতে আছে। ধরো তোমাকে বললো যে প্রত্যেকটা রাজ্যে প্রাথমিক স্তরে শিশুদেরকে যে মাতৃভাষা শিক্ষা প্রদান করতে হবে, এটা কত নম্বর ধারাতে রয়েছে? এটা হচ্ছে গিয়ে তাহলে 350 নম্বর ধারাতে রয়েছে। আবার এই যে সংখ্যালঘু রয়েছে যেমন SC ST, তাদের শিক্ষা প্রসারের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে, এটাও রয়েছে সংবিধানের 29 নম্বর ধারাতে। এই ধারাগুলো মনে রাখবে। সংবিধানের 29 নম্বর ধারাতে রয়েছে সংখ্যালঘুদের শিক্ষার প্রসার। আমি বারে বারে বলে যাচ্ছি, তোমরা খাতা পেন নিয়ে এগুলো ছোট ছোট করে নোট ডাউন করে নিতে পারো, তোমাদের পরীক্ষায় কিন্তু খুব হেল্পফুল হবে। আমরা বলতে পারবো না যে কোন জায়গা থেকে MCQs পরীক্ষাতে আসবে, কিন্তু এগুলো করে গেলে তোমাদের কিন্তু মানে সমস্যা থাকবে না, তোমরা সমস্ত কোয়েশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে এতে পরীক্ষাতে। তো এছাড়াও এই যে জিনিসগুলো কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সাম এর পরবর্তীকালে যারা দেবে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রায়ই এই ধরনের কোশ্চেনগুলো আসে। এর পরের কোশ্চেন রয়েছে দেখো, মিড ডে মিল প্রকল্প কবে শুরু হয়েছিল? মিড ডে মিল প্রকল্প 1995 খ্রিস্টাব্দে ছাত্রছাত্রীদের স্কুলে মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করা হয়েছিল। 1995 খ্রিস্টাব্দ থেকে এই মিড ডে মিল প্রকল্প চালু হয়েছে, যাতে এই যে শিক্ষা সাক্ষরতার হারটা বাড়ে, শিক্ষার প্রসার বৃদ্ধি পায়, সেই জন্যই কিন্তু এই মিড ডে মিল প্রকল্পটা চালু হয়েছিল। তো এই মিড ডে মিল প্রকল্পে আর পরে আরো অনেক হচ্ছে নারী শিক্ষায় গুরুত্ব প্রদান করার জন্য আরো বিভিন্ন ধরনের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রকল্প চালু হয়েছিল। যেমন 2015 সালে চালু হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও এই যে প্রকল্পটা। তারপরে 2013 সালে শুরু হয়েছে কন্যাশ্রী প্রকল্প। এগুলো নারী শিক্ষা প্রসারের জন্য এই ধরনের প্রকল্পগুলো চালু হয়েছে। এই প্রকল্পগুলোর নামও জেনে রাখবে। এর পরে রয়েছে দেখো NPEGL এর পুরো নাম কি? NPEGL এর পুরো নাম ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস অ্যান্ড এলিমেন্টারি লেভেল। তাহলে ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস অ্যান্ড এলিমেন্টারি প্রোগ্রাম, বা হচ্ছে এলিমেন্টারি প্রোগ্রাম বলছে, এলিমেন্টারি লেভেল, এটা হচ্ছে গিয়ে তোমাদের শিশু কন্যাদের শিক্ষার প্রসারের জন্য এই সংস্থাটা স্থাপন হয়েছিল। তো এর পরে রয়েছে, যেহেতু মেয়েদের শিক্ষার সাক্ষরতার হারটা এখনো কম রয়েছে ছেলেদের তুলনায়, তো সেই জন্য কিন্তু এই ধরনের এই যে সংস্থাটা স্থাপন করা হয়েছিল। এরপরে রয়েছে দেখো, এডুকেটেড মেন আর সুপিরিয়র। এটা কার মতবাদ? এডুকেটেড মেন আর সুপিরিয়র, এই মতবাদটা ছিল অ্যারিস্টটলের মতবাদ। শিক্ষার ফলে সমাজ উন্নত আর গুণসম্পন্ন হয়, গুণসম্পন্ন মানুষ লাভ করে। এই কারণেই অ্যারিস্টটল এই মতবাদটা দিয়েছিলেন যে এডুকেটেড মেন আর সুপিরিয়র। এরপরে রয়েছে দেখো, ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী হলো। তথ্য প্রযুক্তি মানে
কি বলা যেতে পারে, যেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ধরো যে ডাটা বা পরিষেবা সংক্রান্ত যে কাজকর্ম, তথ্য প্রযুক্তি পরিষেবা সম্পর্ক যে কাজকর্ম রয়েছে সেগুলোকে তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে ফেলে। এগুলো সাধারণত আইটি টেকনোলজির যে কাজগুলো হয় এগুলো তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে, কারণ বেঙ্গালুরু যে শহরটা এটা হচ্ছে বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কিন্তু এই বেঙ্গালুরু, সেই জন্য বেঙ্গালুরুকে বলা হয় তথ্য প্রযুক্তির রাজধানী, ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী। আর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের দিক থেকে দ্বিতীয় যে শহরটা রয়েছে সেটা হচ্ছে চেন্নাই, বেঙ্গালুরুর পরেই যে শহরটা রয়েছে সেটা চেন্নাই। এটাও পরীক্ষায় আসতে পারে যে ভারতীয় তথ্য প্রযুক্তি শিল্পের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটা, সেটা বলবে চেন্নাই। এছাড়াও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে হায়দ্রাবাদ, কলকাতা, পুনে এইগুলোতেও কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটছে, কিন্তু তার মধ্যে প্রথম রয়েছে তাহলে বেঙ্গালুরু আর দ্বিতীয় রয়েছে চেন্নাই। এর পরে রয়েছে দেখো পরের কোশ্চেনটা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের। ইউনিসেফের পুরো নাম কি দিয়েছে? ইউনিসেফের পুরো নাম হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। এগুলো পরীক্ষায় আসে কোন সংস্থাটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে, নিউ ইয়র্কে এর রয়েছে হেডকোয়ার্টার। ইউনিসেফ এটা শিশু আর নারীদের শিক্ষার মানে শিশু আর নারীদেরকে সুরক্ষিত করার জন্য বা তাদেরকে শিক্ষার প্রসার ঘটানোর জন্য এই সমস্ত বিভিন্ন বিষয় দেখার জন্য কিন্তু ইউনিসেফ এই সংস্থাটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপরে রয়েছে দেখো প্রধানমন্ত্রী রোজগার যোজনা কবে প্রবর্তন করা হয়? এটা হয়ে যাবে তোমার 1993 খ্রিস্টাব্দে। এরকম বিভিন্ন ধরনের তোমাদের হচ্ছে গিয়ে যোজনা রয়েছে বা প্রকল্প রয়েছে, এগুলো সব তোমরা করবে। এখন এখানে আমি একটাই দিলাম প্রধানমন্ত্রী রোজগার যোজনা। এছাড়া আত্মনির্ভর ভারত রোজগার যোজনা রয়েছে, যেটা 2020 সালে হচ্ছে গিয়ে প্রবর্তিত হয়েছে। তারপরে তোমাদের যত্তহর রোজগার যোজনা রয়েছে, যেটা 1989 খ্রিস্টাব্দে হয়েছে। এরকম বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলোর নাম আর কোন সালে প্রবর্তিত হয়েছিল এগুলো তোমরা পড়বে। এরপরে রয়েছে দেখো ভারতে ন্যাশনাল হেলথ পলিসি বা এনএইচপি কবে গৃহীত হয়? 1983 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে দেখো ইউনিসেফের মতে বাল্যবিবাহের মূল কারণ কি? ইউনিসেফের মতে বাল্যবিবাহের মূল এবং প্রধান কারণ হচ্ছে গিয়ে তোমাদের দরিদ্রতার কারণে মেয়েদের যাদের গরিব সংসার রয়েছে তাদের মেয়েদেরকে সেখানে অবহেলিত হয় মেয়েরা, এবং তাদের শিক্ষার অভাব দেখা যায়, এবং মেয়েরা একটু বড় হয়ে গেলেও পিতামাতা চেষ্টা করে তাদের বিয়ে দিয়ে দেওয়ার। এটা কিন্তু তাই জন্য বলা হয়েছে দরিদ্রতাই প্রধান কারণ বাল্যবিবাহের মূল কারণ হিসাবে। তো আবার কিছু কিছু জায়গায় রয়েছে তোমাদের কন্যাপণ বা ব্রাইড প্রাইস রয়েছে, এগুলোর কারণেও কিন্তু মেয়েদের হচ্ছে গিয়ে অর্থের লোভে অনেক সময় বিয়ে দেওয়া হয়। কন্যাপণ হিসাবে নগদ টাকা, গবাদি পশু এগুলো পাওয়া যায়, এগুলো আফ্রিকাতে রয়েছে। এছাড়া শিক্ষার অভাবের কারণেও বাল্যবিবাহ হয়, কিন্তু বর্তমানে বাল্যবিবাহের যে এটাকে মুক্ত করার জন্য যে আইন চালু করা হয়েছে সেই আইন অনুযায়ী 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত নয়, আর ছেলেদেরকে 21 বছরের নিচে বিয়ে দেওয়া উচিত নয়। এরপরে রয়েছে দেখো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? এই দিবসগুলো তোমরা পড়ে রাখবে, প্রচুর পরীক্ষাতে আসে। কোন দিবস কত তারিখ পালন করা হয় তোমাদের দেখবে লিস্ট দেওয়া রয়েছে, তার মধ্যে এই বিশ্ব ক্যান্সার দিবস যেটা পালন করা হয় 4 ফেব্রুয়ারি। এরপরে রয়েছে দেখো তোমাদের উন্নয়ন হলো পরিবেশ ও কালের সঙ্গে পরিবর্তনশীল একটি কি ড্যাশ, এটা হয়ে যাবে ধারাবাহিক প্রক্রিয়া। এরপরে রয়েছে দেখো বাল্যবিবাহ, যেটা একটু আগে বলেছিলাম, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট বা এটাকে সর্দা অ্যাক্টও বলা হয়। এটা কবে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে এই বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো অপ্রথাগত শিক্ষার প্রধান উৎস কি? অপ্রথাগত শিক্ষার প্রধান উৎস তোমাদের রয়েছে মুক্ত বিদ্যালয়। এরপরে রয়েছে বপন বাঁচাও, এটা বপন বাঁচাও হবে না, এটা বচপন বাঁচাও হবে। বচপন বাঁচাও আন্দোলন। এই বচপন বাঁচাও আন্দোলনের প্রণেতা কে? এটা হয়ে যাবে কৈলাস সত্যার্থী। বচপন বাঁচাও আন্দোলনের হচ্ছে গিয়ে যেটা অন্যতম প্রণেতা বা আন্দোলনের প্রণেতা, শুরু করেছিলেন এই আন্দোলনটা। এই আন্দোলন শুরু হয় 1980 খ্রিস্টাব্দে। এখানে এই এক্সট্রা ইনফরমেশন গুলো মূল, এগুলো তোমরা এক্সট্রা ইনফরমেশন গুলো তুলে রাখবে কোশ্চেনের সাথে সাথে। তো এই বচপন বাঁচাও আন্দোলনটা কিসের জন্য হয়েছিল?
করেছিল শিশুদের বাঁচার অধিকার নিশ্চিত করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সমাজকর্মী হিসাবে এই কৈলাস সত্যার্থী, যিনি 1980 খ্রিস্টাব্দে এই বচপন বাঁচাও আন্দোলনটা শুরু করেছিলেন। এই বচপন বাঁচাও আন্দোলনের মুখ্য বিষয় কি ছিল? শিশু শ্রম দূর করা, শিশু শিক্ষার প্রসার ঘটানো, শিশুদের পাচার রোধ করা, এইগুলো ছিল বচপন বাঁচাও আন্দোলনের মুখ্য বিষয়। আর শিশুদের সুরক্ষিত করার জন্য কয়েকটি অভিযান চালু হয়েছিল, তার মধ্যে চাইল্ড লেবার ফ্রি ইন্ডিয়ান ক্যাম্পেইন, রাইট টু এডুকেশন ক্যাম্পেইন, মিসিং চিলড্রেন ক্যাম্পেইন, এগুলো ছিল কয়েকটা কর্মপরিকল্পনা। এরপরে রয়েছে দেখো সিএফসি এর ব্যবসা ভিত্তিক নাম কি? সিএফসি বা যেটাকে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা, ক্লোরোফ্লুরোকার্বনের উৎস কি? ক্লোরোফ্লুরোকার্বনের উৎস কিন্তু এই যে রেফ্রিজারেটর বা বিভিন্ন ধরনের এসি, এইগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস উৎপন্ন হয়। এই সিএফসি এর ব্যবসা ভিত্তিক নাম যেটাকে বলা হয় ফ্রেয়ন। সিএফসি এর কারণে কিন্তু ওজোন স্তরে ক্ষয় দেখা যাচ্ছে, ওজোন হোল সৃষ্টি হচ্ছে। আর এই বিশ্ব ওজোন দিবস সেই জন্য পালন করা হয় প্রতি বছর 16ই সেপ্টেম্বর। তোমাদের যেহেতু এই সেপ্টেম্বর মাসেই পরীক্ষা শুরু হয়েছে, আর এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে বিশ্ব ওজোন দিবস কবে পালন করা হয়। 16ই সেপ্টেম্বর চলে গেছে, এই 16ই সেপ্টেম্বরে তোমাদের বিশ্ব ওজোন দিবস হিসাবে পালিত হয় প্রতি বছর। নেক্সট রয়েছে দেখো স্টকহোম আন্দোলন। দেখো এখানে তোমাদের দিয়েছে স্টকহোম আন্দোলনের বিষয়বস্তু কি ছিল? স্টকহোম আন্দোলনের প্রধান বিষয়বস্তু ছিল মানব স্বাস্থ্যের সুরক্ষা। এই যে স্টকহোম আন্দোলন, এটা শুরু হয়েছিল, তোমাদের দেখো এখানে পাশেই দেওয়া রয়েছে 1972 খ্রিস্টাব্দে। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা তুলে রাখো। 1972 খ্রিস্টাব্দে 5 থেকে 16ই জুন তোমাদের এই স্টকহোম আন্দোলন শুরু হয়েছিল, যেটা হয়েছিল স্টকহোম, সুইডেনে। আর এই যে স্টকহোম আন্দোলনে এটাই ছিল তোমাদের বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। এটাই বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। এটাও অনেক সময় পরীক্ষায় দেয়, বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন কোনটা? অবশ্যই বলবে স্টকহোম আন্দোলন। এই স্টকহোম আন্দোলনে 114টি দেশ অংশগ্রহণ করেছিল, যেখানে প্রাথমিকভাবে 92টা দেশ চুক্তি স্বাক্ষর করেছিল। 114টা দেশ অংশগ্রহণ করলেও 92টা দেশ এই স্টকহোম আন্দোলনের চুক্তিতে স্বাক্ষর করেছিল। আর এখানে এই স্টকহোম যে সম্মেলন, এই সম্মেলনে 26টা নীতিমালা গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে হচ্ছে সেগুলোকে বলা হয়, এই যে 26টা নীতিমালা অনেক সময় দেয় পরীক্ষাতে, যে স্টকহোম আন্দোলনে কতগুলো নীতিমালা ঘোষণা করা হয়েছিল। তো সেখানে 26টা নীতিমালা রয়েছে, যেখানে পরিবেশে, এই যে 26টা নীতিমালাকে পরিবেশে ম্যাগনা কার্টা নামে পরিচিত। এই 26টা নীতিমালাকে ম্যাগনা কার্টা বলা হয়। আর এই স্টকহোম আন্দোলনের উদ্যোগেই কিন্তু পরবর্তীকালে ইউএনইপি সংস্থাটা গঠিত হয়েছিল। ইউএনইপি এর জন্ম হয়। ইউএনইপি মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে মানে এই স্টকহোম আন্দোলনেই সম্মেলনের উদ্যোগেই এর জন্ম হয়েছিল। আর স্টকহোম সম্মেলন থেকেই 5ই জুনকে আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। এই 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়, এটা কিন্তু স্টকহোম আন্দোলন থেকেই শুরু হয়েছিল। তো স্টকহোম আন্দোলনে এই 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে নির্ধারিত করা হয়েছিল। তো এইগুলো একটু এক্সট্রা ইনফরমেশনগুলো মনে রাখবে। এরপরেই দেখো রয়েছে তোমাদের ইউএনইপি। এটা তাহলে 1972 খ্রিস্টাব্দেই তোমাদের ইউএনইপি গঠিত হয়েছিল, কারণ এটা হচ্ছে গিয়ে স্টকহোম আন্দোলনের ফলে এটা শুরু হয়েছিল। তো এখানে দেখো তোমাদের এই যে ইউএনইপির ফুল ফর্ম একটু আগে বললাম, তুলে রাখবে। আরো একবার বলে দিচ্ছি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই যে ইউএনইপি, এর হচ্ছে সদর দপ্তর কোথায়? এটা গঠিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে, এস্টাবলিশড হয়েছিল। আর এর যে তোমাদের সদর দপ্তর ছিল নাইরোবিতে এর সদর দপ্তর ছিল। এই ইউএনইপি সাধারণত জলবায়ু সংক্রান্ত পরিবর্তন সংক্রান্ত যে আন্তঃসরকারি প্যানেল আইপিসিসি এটা গঠন করেছিল। ইউএনইপি কিছু নির্ধারিত গুরুত্বপূর্ণ বছর সেলিব্রেট করেছিল। তার মধ্যে যেমন আন্তর্জাতিক ডলফিন বর্ষ রয়েছে, যেটা 2007 হিসাবে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ রয়েছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি, যেটা 2010 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। আন্তর্জাতিক অরণ্য বর্ষ, যেটাকে 2011কে আন্তর্জাতিক অরণ্য বর্ষ হিসাবে পালন করা হয়, মানে হয়েছিল। 2012 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সুস্থায়ী শক্তি বর্ষ হিসাবে পালন করা হয়েছিল। এইভাবে কিছু তোমাদের যে গুরুত্বপূর্ণ বছরকে সেলিব্রেট করা হয়েছিল কিছু পরিবেশ সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত করে। এর মধ্যে মনে রাখবে আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ, যেটা 2010, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আন্তর্জাতিক ডলফিন বর্ষ 2007, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক ফল ও সবজি বর্ষ হিসাবে পালন করা হয়েছিল 2021-কে। এগুলো আমি তোমাদের মুখে বলে যাচ্ছি, এত তো লেখা সম্ভব হয়নি বা এত কোশ্চেনও দেওয়া সম্ভব হয়নি পিডিএফে, তো যতগুলো আমার মনে আসছে আমি তোমাদের অল্প অল্প করে বলে যাচ্ছি। এরপরে রয়েছে দেখো আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষের পরের কোশ্চেনটাই রয়েছে, যেটা 2010 খ্রিস্টাব্দকে বলা হয়। এটা ইউএনইপি দ্বারাই কিন্তু নির্ধারিত হয়েছিল। আর হচ্ছে গিয়ে তোমাদের আন্তর্জাতিক ডাল বর্ষ পালন করা হয়েছিল 2016 খ্রিস্টাব্দকে, 16 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো রামসার সম্মেলন। এই রামসার সম্মেলন একটা গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে হচ্ছে গিয়ে রামসার সম্মেলনের প্রধান বিষয়বস্তু কি ছিল এখানে দেওয়া হয়েছে। এই রামসার সম্মেলনটা কোথায় হয়েছিল? এটা অবশ্যই হয়েছিল রামসার, ইরানে। ইরানের একটা জায়গা রামসার, সেখানে হয়েছিল এই রামসার সম্মেলন। এটা হয়েছিল 2রা ফেব্রুয়ারি 1971 খ্রিস্টাব্দে। আর এটা ছিল জলাভূমি সংরক্ষণ। এর মূল বিষয়বস্তু ছিল জলাভূমি সংরক্ষণ। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, এটাও পরীক্ষায় আসে। মানে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে বলা হয়। এই রামসার সম্মেলনে অংশগ্রহণ করেছিল মানে 158টি দেশ। 158টি দেশ এই রামসার সম্মেলনে অংশগ্রহণ করেছিল। এর চুক্তিটা কার্যকরী হয়েছিল 1976 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর। তো এরপরে রয়েছে দেখো রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একটু আগে বললাম ইরানে। ইরানে রামসার বলে একটা জায়গা রয়েছে, সেখানে রামসার সম্মেলন হয়েছিল। এরপরে দিয়েছে ভারতে বর্তমানে হচ্ছে 2024 অনুসারে ভারতে রামসার বা মোট হচ্ছে গিয়ে জলাভূমির মোট সংখ্যা কত? এটা হয়ে যাবে বর্তমানে 80টি রামসার সাইট রয়েছে ভারতে 2024-এর গণনা অনুযায়ী। আর এই যে রামসার সাইট, এটা কাদের তত্ত্বাবধানে চলে? এই রামসার সম্মেলনটা বা রামসার সাইটগুলো যাদের তত্ত্বাবধানে চলে সেটা হচ্ছে IUCN, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা, এটা ভারতে 80টা, পশ্চিমবঙ্গে 2টা রয়েছে রামসার সাইট। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে পূর্ব কলকাতা। এরপরে রয়েছে দেখো এই রামসার সাইট, আর সুন্দরবনও রয়েছে রামসার সাইটের মধ্যে। ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট যেটা, সেটা হচ্ছে রেণুকা জলাভূমি। এগুলো একটু মনে রাখবে, রেণুকা জলাভূমি ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট। আর বৃহত্তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। হ্যাঁ। এরপরে রয়েছে পৃথিবীর যে বৃহত্তম রামসার সাইট, সেটা হচ্ছে গিয়ে একটা পরিযায়ী পাখিরালয়, যেটা কানাডায় অবস্থিত। কানাডায় কুইন মড গল্ফ নামে একটা পরিযায়ী পাখিরালয় রয়েছে, যেটাকে পৃথিবীর সর্ববৃহৎ রামসার সাইট হিসাবে হচ্ছে গিয়ে বিবেচিত করা হয়েছে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রামসার সাইট কোথায় রয়েছে? এটাও পরীক্ষায় আছে, কোন কোন জায়গাতে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে। 169টি রামসার সাইট রয়েছে। এটা রয়েছে ব্রিটিশ যুক্তরাষ্ট্রে। ব্রিটিশ যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি পরিমাণে রামসার সাইট রয়েছে। এরপরে রয়েছে মন্ট্রিল প্রোটোকল। এই মন্ট্রিল প্রোটোকলের মূল বিষয়বস্তু কি ছিল? ওজোন স্তরের ক্ষয় হ্রাস। এই মন্ট্রিল প্রোটোকলটা হয়েছিল, এটা হচ্ছে 1987 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো বিশ্বের মধ্যে বর্তমানে কোন দেশ সর্বাধিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে? এটা হয়ে যাবে চীন। এই মন্ট্রিল প্রোটোকল একটু আগে যেটা বললাম, এর প্রধান উদ্দেশ্যই ছিল ওজোন স্তরের যে ক্ষয়ের মূল্যায়ন করে তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা এবং ওজোন স্তর ক্ষয়ের যে কারণ সেগুলোকে অনুসন্ধান করে যে সমস্ত পদার্থ ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী সেগুলোকে হ্রাস করা। বিশেষ করে ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন এই ধরনের পদার্থগুলোর পরিমাণ কমিয়ে আনা যাতে চায়, এই সমস্ত গ্যাস নিঃসরণের পরিমাণ যাতে কমিয়ে আনা যায়, সেটাই ছিল মন্ট্রিল প্রোটোকলের প্রধান উদ্দেশ্য। এরপরে রয়েছে দেখো বিপজ্জনক বজ্র। এই বিপজ্জনক বজ্র বলতে কি বিপজ্জনক বজ্র সম্বন্ধে যে কনভেনশনটা হয়েছিল সেই কনভেনশনটার নাম কি? আচ্ছা, বিপজ্জনক বজ্র সম্পর্কে যে কনভেনশন হয়েছিল সেই কনভেনশনটার নাম হচ্ছে কি বেসিল কনভেনশন। এই বেসিল কনভেনশন হয়েছিল হচ্ছে, এর সূচনা হয়েছিল তোমাদের 1989 খ্রিস্টাব্দের 22শে মার্চ। 1989 খ্রিস্টাব্দের 22শে মার্চ এই বিপজ্জনক বজ্র সম্বন্ধে যে কনভেনশনটা হয়েছিল সেটাকেই বলা হয় বেসিল কনভেনশন। এই বেসিল কনভেনশনে তোমাদের বিপজ্জনক বস্তু বলতে কোন বজ্রকে বোঝায় সেগুলোও দেওয়া হয়েছে। যেমন যে সমস্ত বস্তুর মধ্যে বিস্ফোরক বা দাহ্য, বিষাক্ত বা ক্ষয়কারী, তেজস্ক্রিয়তা এর মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকবে তাকেই বলা হবে যে বিপজ্জনক বজ্র, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো এখানটায় দিয়েছে যে নিষেধাজ্ঞা সংশোধনী নিজের কোন চুক্তির সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে বেসিল চুক্তি।
নেক্সট রয়েছে দেখো প্রথম আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ সম্মেলন হিসাবে স্বীকৃত হয়, একটু আগে বলেছিলাম এটা স্টকহোম সম্মেলন। নেক্সট রয়েছে দেখো বিপজ্জনক বজ্রের কোন বৈশিষ্ট্যটি থাকতে হবে, বিস্ফোরণ ক্ষমতা, তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয়তা বা বিষাক্ততা, এর মধ্যে যে কোনো একটি থাকলেই যেটাকে আমরা বিপজ্জনক বজ্রের মধ্যে ফেলতে পারবো, যেমন পারমাণবিক বজ্র হতে পারে, কলকারখানা উপজাত বিষাক্ত বস্তু হতে পারে, এগুলো সব বিপজ্জনক বজ্রের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো জাতিপুঞ্জের জীববৈচিত্র্য দশক কবে ছিল, 2010 থেকে 2020-কে জাতিপুঞ্জের জীববৈচিত্র্য দশক হিসাবে বিবেচনা করা হয়েছে। নেক্সট রয়েছে দেখো এজেন্ডা 21-এ, 21 বলতে কি বোঝায়, এই এজেন্ডা 21 এই যে এটা তোমাদের যে আর্ট সামিট হয়েছিল বা যেটাকে বসুন্ধরা সম্মেলন বলা হয়, ওই বসুন্ধরা সম্মেলনে এই 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেটাকে বলা হয় এজেন্ডা 21 নামে পরিচিত। এই এজেন্ডা 21 মানে এখানে 21 বলতে একবিংশ শতাব্দীকে বোঝায়, আর এখানে 21টা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এরপরে রয়েছে দেখো বিশ্বের প্রথম আর্থ সামিট কোথায় হয়েছিল, বিশ্বের প্রথম আর্থ সামিট হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে 1992 খ্রিস্টাব্দে। আর এই জন্য এটাকে কিন্তু বসুন্ধরা সম্মেলনও বলা হয়, আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন। এই প্রথম আর্থ সামিট হওয়ার পর তোমাদের প্রথম আর্থ সামিট হওয়ার পরে প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে নতুন নতুন আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠান করা হয়েছিল। তার মধ্যে দেখো কিছু কিছু নাম আমি বলছি, যেমন রিও 5, এটা প্রথম মানে এই 1992 এর পরে প্রথম 5 বছর পরে অর্থাৎ 1997-তে এই সম্মেলনটা হয়েছিল, এটা হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এরপরে যেটা ছিল সেটাকে বলা হয় রিও+10, যেটা এটা এরও 5 বছর পরে 2002 সালে হয়েছিল, এটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহান্সেনবার্গের বৈঠকে। এখানে যেখানে এজেন্ডা 21 যে এটার পর্যালোচনা করা হয়েছিল। এরপরে ছিল রিও 20, রিও+20, এটাকে এই বৈঠকটা 2012-তে হয়েছিল, 2012-তে। এরপরে ছিল রিও 25, এখানটায় দেখো এটা 10-এর পরে একবারে 10 বছর পরে এটা হয়েছিল। রিও 25 ছিল 2017-তে হয়েছিল, এটা হয়েছিল কানাডার মন্ট্রিলে। আর এখানে কিন্তু এই মন্ট্রিল প্রোটোকল যেটা হয়েছিল। এরপরে লাস্ট যেটা হয়েছে রিও 30, এটা 2022-এ এটা আবার হচ্ছে পুনরায় যে রিও ডি জেনেরিও শহর ছিল এর ব্রাজিলের যে রিও ডি জেনেরিও শহর, সেখানেই আবার এই সম্মেলনটা হয়েছিল। তো এইগুলো ছিল তোমাদের যে বসুন্ধরা সম্মেলনের রিও ডি জেনেরিওর যে প্রথম শীর্ষ বৈঠক হয়েছিল। তারপরে পরবর্তীকালে 5 বছর অন্তর তোমাদের রাষ্ট্রপুঞ্জের উদ্যোগেই আন্তর্জাতিক বৈঠক কিছু অনুষ্ঠিত হয়েছিল, সেগুলোর নাম বলে দেবো, এগুলো পরীক্ষা আসে। যেমন ধরো দিয়ে দিতে পারে তোমাদের রিও 20 এটা কোন বছর হয়েছিল বা কোথায় এই বৈঠকটা বসেছিল, এগুলো সব করে রাখবে। এরপরে রয়েছে দেখো বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়, 2রা ফেব্রুয়ারি। কারণ যে রামসার সাইটের যে এটা হয়েছিল ওটা জলাভূমি সম্পর্কেই তো ওই রামসার যে সম্মেলনটা হয়েছিল ওটা কিন্তু 2রা ফেব্রুয়ারি শুরু হয়েছিল, সেই জন্য 2রা ফেব্রুয়ারিকে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে মানা হয়। এরপরে রয়েছে কোন বিজ্ঞানী প্রথম ওজোন হোল শব্দবন্ধটি ব্যবহার করেন, এটা হচ্ছে ফারমেন। এই যে মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল যে হচ্ছে গিয়ে তোমাদের যে সমস্ত ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ রয়েছে পরিবেশে সেগুলোকে কমিয়ে আনা, সেই যে সমস্ত পদার্থ আমাদের ওজোন স্তরের ক্ষয় ঘটায় সেই সমস্ত পদার্থ কমিয়ে আনার জন্য যে এটা হয়েছিল সেটাকে মন্ট্রিল প্রোটোকল বলা হয়। আর এই 1995 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেসি ফারম্যানের নেতৃত্বে আন্টার্কটিকা সার্ভেতে সর্বপ্রথম পর্যবেক্ষণ করা হয় যে প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে আন্টার্কটিকার যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে ওজোন স্তর ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। সেই কারণেই কিন্তু প্রথম ওজোন হোল শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ফারম্যান। আর বিশ্ব ওজোন সংরক্ষণ দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর, একটু আগেই বললাম। এরপরে রয়েছে দেখো বায়োসেফটি প্রোটোকল নামে পরিচিত কোনটা, বায়োসেফটি প্রোটোকল নামে পরিচিত কার্টেজিনা প্রোটোকল, যেটা 16ই সেপ্টেম্বর 2003-এ এটা কার্যকরী হয়েছিল বা শুরু হয়েছিল। এরপরে রয়েছে ইউএনডিপি এর মূল যে বিষয়ে কাজ করে, ইউএনডিপি সুস্থায়ী উন্নয়নের জন্য প্রধান মানে এর মূল বিষয়ে কাজ করে, সুস্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন যেটাকে বলে। এরপরে রয়েছে দেখো ইউএনএফসিসি এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হলো বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের ঘনত্বকে স্থিতিশীল অবস্থায় রাখা, ইউএনএফসিসি।
এই ইউএনএফসিসি এর ফুল ফর্ম হলো, ইউএনএফসিসি এর ফুল ফর্ম ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ইউএনএফসিসি এর যে মানে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 খ্রিস্টাব্দে, কিন্তু এর কার্যকর হয়েছিল 1994 খ্রিস্টাব্দে। আর এটা কার্যকরী হওয়ার পরে আরো কয়েকটি উল্লেখযোগ্য কার্যকলাপ হয়েছিল, তার মধ্যে কিছু প্রধান এখানে তোমাদেরকে বলে যাচ্ছি। এর মধ্যে COP1 হয়েছিল 1995 খ্রিস্টাব্দে বার্লিন, জার্মানিতে। এটাও পরীক্ষায় আছে যে ইউএনএফসিসি এর প্রথম যে COP1 কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটা 1995 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? বার্লিনে। এর পরেরটা যেটা COP2 হয়েছিল জেনেভা, সুইজারল্যান্ডে 1996 খ্রিস্টাব্দে। 1997 খ্রিস্টাব্দে COP3 হয়েছিল, যেটা কিয়েটো শহরে হয়েছিল, জাপানের রাজধানী কিয়েটো শহরে। এখানে কিয়েটো প্রোটোকল গৃহীত হয়েছিল। এগুলো পরীক্ষায় আছে। কিয়েটো প্রোটোকল কত খ্রিস্টাব্দে তাহলে হয়েছিল? 1997 খ্রিস্টাব্দে, যেটা কিন্তু ইউএনএফসিসিরই কার্যকলাপ, যেটা COP3 তে ছিল। এরপরে কোপ হচ্ছে গিয়ে 4 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে। তো এর মধ্যে আর যেটা ইম্পর্টেন্ট, COP8, যেটা ভারতে হয়েছিল 2002 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের হচ্ছে কিয়োটো প্রোটোকল। তো কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছিল তোমাদের COP3 তে, কিন্তু কিয়োটো প্রোটোকল কার্যকরী হয়েছিল 2005 সালে। 2005 থেকে 16 হচ্ছে গিয়ে 2005 সালে 16 ফেব্রুয়ারি। এরপরে রয়েছে তোমাদের এরই COP15-এ তোমাদের কোপেনহেগেন যে চুক্তি হয়েছিল বা কোপেনহেগেন যে খসড়া, সেটা হয়েছিল COP15-এ। এই ইউএনএফসিসিরই কার্যকলাপ, যেটা COP15 2009-এ হয়েছিল, সেখানে কোপেনহেগেন চুক্তি হয়েছিল। আর প্যারিস চুক্তি হয়েছিল COP21-এ, যেটা হচ্ছে 2015 সালে হয়েছিল। এই সালগুলো আর কোন কার্যকলাপ কত খ্রিস্টাব্দে হয়েছিল, কোন কার্যকলাপের আন্ডারে কোন কোন সম্মেলন হয়েছিল, এগুলোও করে রাখবে। এরপরে রয়েছে দেখো, এটা কিয়োটো হবে। কিয়োটো প্রোটোকলের অন্যতম সাফল্য কি? 1990-এর তুলনায় 2018-তে অনেক জিএইচ অর্থাৎ গ্রিন হাউস গ্যাসেস কমানো যায়। এরপরে রয়েছে সিডিএম এর পুরো নাম। সিডিএম এর পুরো নাম ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এরপরে রয়েছে দেখো কোন চুক্তি পরবর্তীকালে কিয়োটো, এগুলো সব কিয়েভে হয়ে গেছে, এগুলো কিয়োটো প্রোটোকলের জায়গা নেই, এটা হয়ে যাবে প্যারিস চুক্তি। এগুলো প্রত্যেকটা তোমরা চুক্তিগুলো ভালো করে করে রাখবে। ইউএনএফসিসি এর কততম সম্মেলনে কিয়োটো প্রোটোকল কার্যকরী হয়েছিল? একটু আগে বলেছিলাম ইউএনএফসিসি এর যে 3 নম্বর COP3 বলা হয়, এখানে কিয়োটো প্রোটোকল কার্যকরী হয়েছিল। হচ্ছে গিয়ে সরি, এটা কিয়োটো প্রোটোকল কার্যকরী হবে না, এটা হবে কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছিল। মানে কিয়োটো প্রোটোকল কার্যকরী তো অনেক পরে হয়েছে, যেটা 2005-এ 16 ফেব্রুয়ারি। আর কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছিল 1997 খ্রিস্টাব্দে COP3-তে। আর এটা যেহেতু জাপানের কিয়োটো শহরেই এই সম্মেলনটা হয়েছিল, সেখান থেকেই এই প্রোটোকলটার নাম কিয়োটো প্রোটোকল। এই প্রত্যেকটা প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য কি এবং এদের কবে এই প্রোটোকল গৃহীত হয়েছিল, কবে কার্যকরী হয়েছিল, এগুলো করে রাখবে। কার্বন ট্রেডিং এর অপর নাম কি? হট এয়ার ট্রেডিং। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কবে গঠিত হয়? 1986 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে ইকো ক্লাবকে আর্থিকভাবে সাহায্য প্রদান করে কারা? কেন্দ্রীয় পরিবেশ ও অরণ্য মন্ত্রক। নেক্সট রয়েছে এনজিসি এর পুরো নাম কি? ন্যাশনাল গ্রিন ক্রপস। নেক্সট রয়েছে দেখো তোমাদের যে ভারতবর্ষে কতগুলি বিদ্যালয়ে ন্যাশনাল গ্রিন কোড প্রতিষ্ঠিত হয়েছিল? 72,000টি। নেক্সট রয়েছে দেখো, আপিক্য শব্দের অর্থ কি? আপিক্য শব্দের অর্থ জড়িয়ে ধরা। এইটা হচ্ছে গিয়ে তোমাদের আপিক্য আন্দোলন যে হয়েছিল অরণ্য সংরক্ষণের জন্য, আপিক্য আন্দোলন, সেই আপিক্য আন্দোলনের সঙ্গে যুক্ত তোমাদের এই আপিক্য শব্দের অর্থ জড়িয়ে ধরা। এই আন্দোলনে হচ্ছে গিয়ে গাছকে রক্ষা করার জন্য তারা গাছকে জড়িয়ে ধরেছিল, তো সেই কারণেই কিন্তু এটাকে আপিক্য আন্দোলন বলা হয়। নেক্সট রয়েছে এটা কিন্তু চিপকো আন্দোলনকে অনুসরণ করে এই আপিক্য আন্দোলনটা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী মানুষেরাও যাতে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে তার অধিকার দেওয়া হয় কোন কনভেনশনে? কনভেনশন অফ রাইট অফ পারসনস উইথ ডিসএবিলিটিস, যেটা 13ই ডিসেম্বর 2006 নিউ ইয়র্কে হয়েছিল। এরপরে রয়েছে দেখো সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান রূপে ঘোষিত হয় কবে? 1985 খ্রিস্টাব্দে। এই সাইলেন্ট ভ্যালি এটা কেরলে অবস্থিত। এটাকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক নামে পরিচিত করা হয় 1985 খ্রিস্টাব্দে। তখনকার প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। শ্রী রাজীব গান্ধী, তার তত্ত্বাবধানে
এই সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান রূপে ঘোষণা করা হয়েছিল। আর এটা কিন্তু ওয়েস্টার্ন ঘাটের অন্তর্গত। পশ্চিম ঘাট যে তোমাদের হটস্পট রয়েছে তার অন্তর্গত এই সাইলেন্ট ভ্যালি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের এখানের এই আন্দোলনটাকে বলা হয় সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলা হয়। এটাও হচ্ছে গিয়ে তোমাদের পরিবেশ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। এগুলো তোমাদের পরীক্ষায় আসে, এগুলো ভালো করে করে যাবে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? বিশেষ করে এটা প্রচুর আসে। এটা হচ্ছে কেরলে অবস্থিত বলে দিলাম। আর কোন হটস্পটের অন্তর্গত সেটাও বললাম। ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট হটস্পটের অন্তর্গত এটা। হচ্ছে গিয়ে তো এগুলো একটু ভালো করে করবে। এখানে দেখো তোমাদের সমস্ত কোশ্চেন তো আমি কমপ্লিট করতে পারিনি, যতটা পেরেছি আমার যতটা খেয়াল আছে তোমাদেরকে কিছু কিছু করে বলে গেলাম। আর এখানে 50 খানাই মাত্র কোশ্চেন দিয়েছি। তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু এই যে ইউনিটটা অনেক বড়, এখান থেকে বহু ধরনের কোশ্চেন রয়েছে। তোমরা এখানে যত প্রকল্প রয়েছে, যত সম্মেলন রয়েছে, প্রত্যেকটা সম্মেলন কবে গৃহীত হয়েছিল, কবে কার্যকর হয়েছিল, যেখানে কতগুলো দেশ স্বাক্ষর করেছিল, তার ফুল ফর্ম কি কি, প্রত্যেকটা ভালো করে করে যাবে। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের একটু হেল্প হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে চেষ্টা করব তোমাদের EVS এর যে টাইপ 2 লেভেলের কোশ্চেন নিয়ে আসার কিছু, যেগুলো ম্যাথস কলাম আর বিবৃতি কারণ দিয়ে যে কোশ্চেনগুলো থাকে, এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আসার। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।